গল্পের নাম উপসংহারে তুমি। লেখিকা রুহানিয়া ইমরোজ। সিজন 2 পর্ব 3। পরদিন ভোরবেলা। নরম কুয়াশার চাদরে ঢেকে আছে আকাশটা। চারপাশ তখনও আধারে নিমজ্জিত। পেজা তুলোর মতো মেঘরাশির মেলা বসেছে নভমণ্ডলে। মৃদু হাওয়ায় দুলছে জানালার পর্দা। আবহাওয়া খুব একটা ভালো না। ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা প্রকট। আবহাওয়া শীতল থাকা সত্ত্বেও ঘেমেনে একাকার হয়ে গেছে চিত্রা। সবে জ্বরটা ছেড়েছে বিধায় কিঞ্চিত দুর্বল অনুভব করছে। গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। কি হয়েছিল মনে করতে ঘোলাটে দৃষ্টি মেলে সিলিংয়ের দিকে তাকায় সে। আচমকা তার মানসপটে ভেসে উঠে কিছু চিত্র। গতকাল ক্লান্ত শরীরে কলেজ থেকে ফিরে কোনোমতে শাওয়ার নিয়ে ভেজা চুলেই গা এলিয়ে দিয়েছিল চিত্রা। হাতের তীব্র যন্ত্রণা আর ভেজা চুলে ঘুমানোর ফলেই ভয়ানক জ্বরটা কাবু করে ফেলে তাকে। এরপর আর কিছু মনে নেই চিত্রার। একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরলয়ে শোয়া থেকে উঠে বসে লম্বা একটা হামি তুলে লম্বাটে চিকন হাতখানা চোখের সামনে ধরে। ক্ষতটা এখনও শুকায়নি। কোনো ঔষধ না দেওয়ায় ভয়ঙ্করভাবে ফুলে উঠেছে জায়গাটা। চিত্রা আলতোভাবে মুঠো পাকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খুব যন্ত্রণা দিচ্ছে জায়গাটা। তাই অহেতুক বৃথা চেষ্টা করতে গেল না। ওভাবেই ছেড়ে দিল ক্ষতটাকে। ভীষণ ক্ষুধা লেগেছে চিত্রার। এ মুহূর্তে উঠে ফ্রেশ হয়ে কিছু না খেলে যে কোনো সময় জ্ঞান হারিয়ে বসবে ও। তখন আর কলেজে যাওয়া হবে না। কলেজ মিস দিলে পড়া বুঝবে না। তার পক্ষে আলাদা করে কোচিং কিংবা প্রাইভেটে পড়াও সম্ভব নয়। তাই সমস্ত ভাবনা ঝেড়ে ফেলে ফ্রেশ হতে গেল। ভোর ৫টা ৪৫। অন্যান্য দিনের মতোই ল্যাপটপে মুখ গুজে বসে আছে ভূমিকা। ফ্রিল্যান্সার হওয়ায় প্রায় রাত জাগতে হয় তাকে। অনেকদিন তো রাত পেরিয়ে দিনের সূচনা ঘটে যায়। কম্পিউটার স্ক্রিনে বুঁদ হয়ে থাকা ভূমিকা টের পায় না শেষ। সত্যি বলতে ও টের পেতে চায় না। জীবনের ভয়ঙ্কর অতীত থেকে পালিয়ে বাঁচতে চায় কেবল। এই সুন্দরতম পৃথিবী বিষাক্ত লাগে ওর কাছে। মৃত্যুকে আপন করতে মন চায়, কিন্তু একজনের গা ছুঁয়ে দেওয়া ওয়াদা বারংবার আটকে দেয় তাকে। ভীষণ রাগ লাগে ভূমিকার। খুন করে ফেলতে ইচ্ছে করে মানুষটাকে। যে অলরেডি মৃত তাকে আর কিভাবে মারবে সে? মানুষটা মৃত এই উপলব্ধি পুনরায় রক্তক্ষরণ ঘটায় তার বুকের অন্তঃস্থলে। মানুষটার হাসিমাখা মুখশ্রী, তার কণ্ঠস্বর আজও কানে বাজে ভূমিকার। বাস্তব লাগে সেসব, অথচ চোখ মেললেই সব হাওয়ায় মিলিয়ে যায়। ঘুমের অভাবে লালচে হয়ে যাওয়া চোখজোড়া বুজে চেয়ারে হেলান দেয় ভূমিকা। কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠা সব গুরুত্বপূর্ণ মেইল, মেসেজ আর নোটিফিকেশন ওভাবেই পড়ে থাকে। আজ মানুষটা মত্ত অন্য কারো খেয়ালে। আচমকা পানির ঝাপটা চোখমুখে পড়ায় চোখ মেলে তাকায় ভূমিকা। এতক্ষণ বহু কষ্টে আটকে রাখা চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে বৃষ্টির বেগের সাথে তার কান্নার শব্দ বাড়ে। মেঘলা আকাশের পানে চেয়ে দাঁতে দাঁত চেপে শুধায়। সুখের কথা বলে শোকের কাফনে কেন জড়ালে আমায়? ভালোই তো ছিলাম একলা জীবনে। কাঁধের বোঝা কমাবে বলে বুকের ক্ষত বাড়ালে কেন? চুপ থেকো না, উত্তর দাও বর্ষণ। আই নিড অ্যান্সার। স্পিক আপ, ড্যাম ইট। বলেই ফোপাতে লাগে। তার চোখমুখে জ্বলজ্বল করছে ক্রোধ আর কাতরতা। অজানা অভিমানে কণ্ঠনালী রুদ্ধ। সবসময় গর্জন তর্জন করা মানুষটা কথা বলতে পারছে না। শিশুদের ন্যায় অবুঝ চোখে চেয়ে আছে স্রেফ তার কষ্ট বাড়াতে। বেলকনিতে আচানক কারো অবয়ব উকি দেয়। ভূমিকা চোখ বুজে অসহায়ের ন্যায় কেঁদে উঠে দুপাশে মাথা নাড়িয়ে বলে, তুমি কেবলই মিছে অবয়ব, আমার মানুষটা মিশে গেছে মাটিতে। তার দেহাংশ বিলীন হয়ে গেছে, আমার বলতে শুধু স্মৃতিটুকুই আছে। এতটুকু বলে চোখ মেলে তাকায় ভূমিকা। অবয়বটা নেই। হারিয়ে গেছে অজানায়। ভূমিকা এবার ঠোঁটে ঠোঁট চেপে কেঁদে উঠে। শ্বাস টেনে ফিসফিসে বলে, আর কখনো ফিরবে না সে, জড়িয়ে নিবে না আমায় বুকে। বর্ষণের বুড়ানি বলে খেপাবে না। রাগ করলে পিঠে চড়িয়ে শহর ঘুরাবে না। অভিমান ভাঙাতে পায়ে পড়ে চোখের পানি ফেলবে না। ব্যথা পেলে অস্থির হবে না। অসুস্থ হলে কোলে তুলে হেঁটে বেড়াবে না। আমার পছন্দ নয় বলে নিজের শখ কুরবানি দিবে না। তার মতো করে কেউ ভালোবাসবে না। বিড়বিড়িয়ে আরও নানান কথা বলে ভূমিকা। যতক্ষণ বৃষ্টি ঝরে ততক্ষণ আকাশপানে চেয়ে উন্মুখ হয়ে বসে রয় সে। অভিমানী চোখে চেয়ে শখানেক অভিযোগের বুলি আওড়ায়। বর্ষা নামলেই বর্ষণের স্মৃতিতে দিকবিদিক ভুলে বসে ভূমিকা। নিজের খোলস থেকে বেরিয়ে এসে নানান ধরনের পাগলামি করে। তার ভেতরকার হাহাকার রাগ, অভিমান কিংবা অভিযোগ রূপে বেরিয়ে আসে। তার বেঁচে থাকার জন্য এটা খুবই জরুরি। রক্ত পাম্প করার যন্ত্র কথার ভার সইবার সক্ষমতা রাখে না।
তার তো কেউ নেই দুঃখ শেয়ার করার মতো। এককালে যে ছিল সেও ফাঁকি দিয়ে পালিয়েছে। পুরোপুরি বিপরীত চরিত্রের হওয়া সত্ত্বেও নিয়তির লিখনে একে অপরের হয়েছিল তারা। বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়েছিল। সে সুখ বেশিদিন স্থায়ী হয়নি। এক মরণঘাতী অসুখ ধ্বংস করে দেয় সবকিছু। এতিম ভূমিকা নিজের একমাত্র প্রাণপ্রিয় স্বামীকে হারায়। এরপর আর সুখ ধরা দেয়নি তার জীবনে। একের পর এক ঝড় সামলে ভূমিকা নির্জীব হয়ে গেছে। কেন কিছুর প্রতি আগ্রহ কাজ করে না তার? দুনিয়াটাকে মিছে মায়া মনে হয়, যেখানে বাস করে কিছু চরম স্বার্থপর মানুষ। এদেরকে জাস্ট ঘেন্না লাগে ভূমিকার, এজন্যই তো নিজেকে খোলসে আবৃত করে নিয়েছে। ঘড়ির কাঁটায় তখন 6:30 বাজে। রান্নাঘরে ব্যস্ত হাতে কাজ করছে চিত্রা। নিজের পাশাপাশি ভূমিকার জন্য নাস্তা বানাচ্ছে। গতকাল বিকালে দারোজানের হাত দিয়ে কিছু বাজার পাঠিয়েছিলেন নিতু মেহবুব। চিত্রা সবটা দেখে নিয়ে ব্রেকফাস্টের জন্য ডাল আর পরোটা বানায়। দুপুরে আর আলাদা করে কিছু করবে না। আলু ভর্তা আর ডাল দিয়ে খেয়ে নিবে বলে ঠিক করে। তাছাড়া উপায় নেই। ফোলা হাতে জোর দিতে পারছে না। বেশি নাড়াচাড়া করতে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এ মুহূর্তে অসুস্থ হলে টিউশনি এবং পড়াশোনা দুটোই লাটে উঠবে। যা একদমই চায় না সে, আনমনে এসবই ভাবছিল চিত্র। তন্মধ্যে রান্নাঘরে প্রবেশ করে ভূমিকা। চিত্রা এক পলক তাকায়। ভূমিকার তেজ দীপ্ত মুখটা মলিন দেখাচ্ছে। চোখগুলো কিঞ্চিত ফোলা। চিত্রার মন আকুপাকু করে উঠল কারণ জিজ্ঞেস করার জন্য, কিন্তু সাহস করে উঠতে পারল না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিনে স্বরে বলল, আপু, আপনার জন্য সিদ্ধ আটার রুটি বানিয়েছি। ব্যাস, আর কিছু বলতে পারল না। এতটুকু বলে ফাঁকা ঢোক গিল। ভূমিকা ব্রেড হাতে নিয়ে টোস্টারের দিকে আগাচ্ছিল। চিত্রার কথায় থেমে গিয়ে তার চোখে চোখ রেখে শীতল গলায় শুধাল, কোনো স্বার্থে এত দরদ দেখাচ্ছ? আম নট গণনা সেভ ইন্ডু ওয়ান মোর টাইম। সো এসব সিলি কাজকর্ম করে নিজের খরচা বাড়াইও না, পরে আফসোস হবে। নিমেষেই চিত্রার কৌতূহল দম ফাটানো হাসিতে রূপ নেয়। না চাইতেও ফিক করে হেসে ফেলে। কোনো মতে হাসি আটকে গ্যাস অফ করে। চা বানানো শেষ। খুব চমৎকার সুগন্ধ ভেসে আসছে। চায়ের পাতিল নামিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে দুটো কাপে ঢেলে নেয় একটা কাপ ভূমিকার দিকে বাড়িয়ে দিয়ে বলে, সুগার ছাড়া কড়া লিকার দিয়ে বানিয়েছি। কান্নায় ভেঙে যাওয়া গলার জোর ফেরাতে কার্যকারী ভূমিকা পালন করে। চিত্রার হাসির কারণ উদ্ঘাটন করার জন্য ভ্রু কুঁচকে চেয়েছিল ভূমিকা। আচমকা শেষোক্ত বাক্যটা শুনে চোখমুখ শক্ত হয়ে যায় তার। দাঁতে দাঁত পিষে গম্ভীর গলায় শুধায়, মস্কারি করছ? জানের ভয় নেই? সেদিন দেখুনি কিভাবে মারলাম ওদের? হুট করে কোত্থেকে যেন সাহস পেয়েছে চিত্রা। হাতের কাপটা আরেকটুখানি ভূমিকার দিকে ঠেলে ধরে বলে, অসহায় মানুষদের দুঃসাহস থাকে না। অবশ্যই ভয় পাই আপনাকে, কিন্তু স্বার্থের জন্য কিছু করি না। না তো আপনার থেকে সাহায্য পাওয়ার লোভে তেল দিচ্ছি। দুদিনে একটু হলেও চিনেছি আপনাকে, বুঝেছি আপনার মন মানসিকতা। যাক গে সেসব কথা, নিশ্চিন্তে থাকুন। স্বার্থ পূরণ তো দূরে থাক, মৃত্যুর পূর্বে এক ফোঁটা পানিও চাইব না বিনিময় হিসেবে। এই প্রথম কারো কথায় থতমত খেল ভূমিকা। কিছু একটা ভেবে বাড়ন্ত কাপটা হাতে নিয়ে কৌতূহলী গলায় শুধাল, তাহলে এসব কেন করছ? আমি কেমন জানার পরও এত আতিথেয়তার মানে কি? চিত্রা সাবলীল গলায় জবাব দেয়, এসব করছি শুধুমাত্র নিজের মনের খোরাক মেটাতে। একাকিত্ব ভয়ঙ্কর। মৃত্যু ভয়কেও ছাপিয়ে যায়। আমি এই অসহায়ত্ব নিয়ে মরতে চাই না। এই যে নাস্তা করার বাহানায় আপনি আমার সাথে টেবিলে বসবেন কিংবা সহজ করে দুটো কথা বলবেন, এতটুকুই আমার স্বার্থ। ভূমিকার বুকের ভেতর কিছু একটা ভেঙেচুরে যায়। সে ভাবুক হয়। একটা মেয়ে কতটা নিঃস্ব হলে এমন করে বলতে পারে? ঠিক কতটা অসহায় হলে শুধুমাত্র তার সঙ্গ পাওয়ার জন্য ব্যথাযুক্ত হাত নিয়ে তার জন্য নাস্তা বানায়। মনের ভেতরটা একটু নরম হলেও সেটা প্রকাশ করল না। বাহ্যিক শক্ত আচরণ বজায় রেখে বলল, এটাই লাস্ট টাইম। আর যেন এমন কিছু করতে না দেখি। যেহেতু একটাই টেবিল, তাই সকাল আর দুপুরের খাবারটা একসাথেই খাওয়া পড়বে। তার জন্য আলাদা করে কষ্ট করে কিছু বানাতে হবে না তোমায়। নরম সুরে বলতে চাইলেও কেমন যেন কঠিন শোনাল কথাগুলো। ভূমিকা নিজেই বিরক্ত হল চিত্রার মলিন মুখ দেখে। কি করবে বুঝতে না পেরে বলল, দাঁড়িয়ে আছো কেন? যাও টেবিলে বসো। দেরি হলে ক্লাসে ঢুকতে দিবে না স্যার। ক্লাস ফাঁকি দেওয়ার ধান্দা করলে নিতু মেহবুব ছক্কা মেরে ছাদনা তলায় বসাবে। চিত্রা ঠোঁটে ঠোঁট চেপে হাসল।
ভূমিকার সাথে বসে চুপচাপ নাস্তা সারল। বগা মটরের ঘন ডালের সাথে সিদ্ধ রুটি জমে ক্ষীর। রান্নাটা এত সুস্বাদু হয়েছে, ভূমিকা না চাইতেও রুটির পাশাপাশি একটা পরোটা খায়। খেতে খেতে আচমকা কিছু একটা মনে পড়ে। ন্যাপকিনে হাত মুছে সাবলীল গলায় চিত্রাকে বলে, নিতু ম্যাডাম তোমাকে দেখা করতে বলেছেন। চিত্রার বুক ধক করে উঠে। যেটার ভয় ছিল সেটাই হলো, নিতু মেহবুব কি রিয়েক্ট করবেন ভেবে গলা দিয়ে আর খাবার নামল না। ওর মুখাবয়ব লক্ষ্য করে ভূমিকা বলে উঠল, জীবনে যত ভয় করে চলবে তত ভীতিকর পরিস্থিতিতে পড়বে। অন্যকে সম্মান করতে গিয়ে আত্মসম্মান হারালে কাঁচতে হবে আড়ালে। সমীহ করে চলতে যেও না। দুনিয়া তোমায় সম্মান দিবে না, জাস্ট পায়ে পিষে ফেলবে। করা হলেও কথাগুলো সত্য। চিত্রা দ্বিরুক্তি করল না, মস্তিষ্কে গেঁথে নীল। নাস্তা সেরে চটপট রেডি হয়ে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নাম। নিতু মেহবুবের সাথে দেখা করে কলেজে যেতে হবে। নিতু মেহবুবের ড্রয়িংরুমে বসে আছে চিত্রা। ভদ্রমহিলা রান্নাঘরে ব্যস্ত। কঠিন স্বরে চিত্রাকে অপেক্ষা করতে বলে নাস্তা বানাতে গেছেন তিনি। চিত্রা অসহায়ের মতো বসে আছে। ফাঁকে একবার ক্লাসের কথা বলায় বেশ জোরদার ধমক খেয়েছে। ওদিকে হাতে মাত্র আধ ঘণ্টা সময় আছে। এরপর ক্লাস শুরু হয়ে যাবে, তখন আর ক্লাসে ঢোকার সুযোগ থাকবে না। চিত্রাকে উদ্ধার করতেই বোধহয় ভূমিকার আগমন ঘটে। কালো টি-শার্টের উপর ডার্ক ব্লু কালার ডেনিম জ্যাকেট জড়িয়েছে। হালকা লালচে বর্ণের চুলগুলো পিঠময় ছড়িয়ে আছে। কালো স্কিনি প্যান্টের সাথে মানানসি উঁচু জুতা পরেছে। এক কথায় লেডি মাফিয়া টাইপের কিলার লুক। ভূমিকার গায়ের রং উজ্জ্বল ফর্সা হওয়ায় ভীষণ সুন্দর দেখাচ্ছে তাকে। চিত্রা পরপর ৩ বার মাশা আল্লাহ বলে। নিতু মেহবুবের বাসায় ঢুকে চিত্রাকে বসে থাকতে দেখে যা বোঝার বুঝে যায় ভূমিকা। মনে মনে তাকে বিশাল এক ঝাড়ি মেরে ভদ্রভাবে নিতু মেহবুবকে ডাকে। তার ডাক শুনে পরিমরি করে ছুটে আসেন তিনি। মুখে টান টান হাসি ঝুলিয়ে আদরমাখা গলায় বলেন, তুমি এসেছ, কেমন আছো মা? ভূমিকা ভাবলেশহীন গলায় জবাব দেয়, আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি? নিতু মেহবুব সহজ গলায় জবাব দিলেন, এই তো আছি। কাজ আর ব্যক্তিগত টানাপোড়েনে অতিষ্ঠ জীবন। তোমার খবর বলো, কোনো দরকারে এসেছিলে? ভূমিকা একটা টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে বলে, আগামী 1 বছরের ভাড়া। কখন সময় হবে না হবে তাই মাস প্রতি 7,000 আর হাবিজাবি বিল দিয়ে টোটাল 90,000 টাকা আছে। আর একটা কথা বলার ছিল। টাকাটা পেয়ে নিতু মেহবুব সুধান, কি কথা? বলো। ভূমিকা আর চোখে চিত্রার দিকে চেয়ে তাকে মিছে ধমক দিয়ে বলে, কোনো বিবেকে বসে আছো? ক্লাসের সময় যে পেরিয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? ফাঁকিবাজ কোথাকার। চিত্রা বুঝে যায় ভূমিকার ইশারা। ও এক পলক নিতু মেহবুবের দিকে চেয়ে এক দৌড়ে গেট পেরিয়ে যায়। তার এহেন ও দুঃসাহস দেখে রুষ্ট হন নিতু মেহবুব। ভূমিকার আলগা কনসার্ন পছন্দ হয় না উনার। তাকে ভাবনায় ডুবে যেতে দেখে ভূমিকা বলে, আমার নয়েজ পছন্দ নয়। নিরিবিলি বলেই সুন্দর বাসা ছেড়ে এই পুরাতন বিল্ডিংয়ে বাসা নিয়েছি। ওই মেয়ের থেকে শুনলাম বাসায় নাকি বাচ্চারা পড়তে আসবে। এটা আমি এলাও করতে পারব না। নিতু মেহবুব দ্বিধায় পড়ে যান। কোনোভাবেই ভূমিকার বিরুদ্ধে যাওয়া যাবে না। এমনটা হলে চিত্রার খাওয়ার খরচটুকু উনাকেই বহন করতে হবে। দোটানায় পড়ে গেলেন তিনি। চোখ বুঝে কোপ মারল ভূমিকা। গলা ঝেড়ে বলল, আমি কদিন যাবৎ পিয়ে খুঁজছিলাম। ঘরের কাজের পাশাপাশি রান্নাবান্না করতে পারবে এমন কেউ। মেয়েটা দেখলাম সবই পারে। আপনি চাইলে ওকে আমার পিয়ে হিসেবে রাখতে পারি, বেতন 1,020 দিব। হবে না? নিতু মেহবুব চকিতে তাকান। ভূমিকা এ কথা বলছে তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে উনার। মানুষকে অবিশ্বাস করা ভূমিকা তার কাছে পিয়ে পোস্টের জন্য মেয়ে চাইছে, ব্যাপারটা হজম করতে পারছেন না তিনি। বিস্মিত ভাব লুকিয়ে মিছে হাসি টেনে তিনি বলেন, উত্তম প্রস্তাব। ওর সাথে কথা বলে তোমাকে জানাব। ভূমিকা আর কথা না বাড়িয়ে চলে যায়। নিতু মেহবুব দ্বিধান্বিত হয়ে চেয়ারে বসে পড়েন। কি করবেন ভেবে পান না। চিত্রার পেছনে হিউজ টাকা খরচ হচ্ছে। এই বদরাগী মেয়েটার অফার অ্যাকসেপ্ট করলে খরচাটা শূন্যের কোঠায় নেমে আসবে, কিন্তু এতে করে চিত্রার উপর প্রভাব খাটাতে পারবেন না তিনি। তাকে শাসন করার এখতিয়ার থাকবে না। মেয়েটাকে কন্ট্রোল করা যাবে না। চিত্রা তো তার মহড়া। ওকে গ্রাম থেকে তুলে এনেছেন নিজের স্বার্থের জন্য। স্বার্থের হিসেব মেলাতে তিনি ডুবে গেলেন অতীতের স্মৃতিচারণে।
চিত্রার মা তথা চৈতি বেগম ছিলেন বিশ্বসুন্দরী। তার পেছনে অসংখ্য মানুষ পাগল ছিল, কিন্তু সাহসী এবং চরিত্রবান হওয়ায় কখনোই কাউকে পাত্তা দেননি। তিনি ছিলেন চেয়ারম্যানের সাহেবের মেয়ে। এলাকায় তার দাপটি ছিল অন্যরকম। নিতু মেহবুব দরিদ্র পরিবারের অতি সাধারণ ঘরানার মেয়ে ছিলেন। একসাথে স্কুল যাওয়ার সুবাদে দুজনের মধ্যে খুব চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। একে অপরকে অন্ধের মতো ভীষণ বিশ্বাস করতেন তারা। একজন ব্যথা পেলে অন্য জনের চোখে জল জমত। ভালোবাসার কোনো কমতি ছিল না। অনেকেই জ্বলত তাদের দেখে। শিক্ষকেরা উদাহরণ হিসেবে পেশ করতেন তাদের সম্পর্কটাকে। সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল। এসএসসি দিয়ে কলেজে পড়ার জন্য ঢাকার এক আত্মীয়র বাসায় উঠে তারা। যদিও নিতু মেহবুবের পরিবার তাকে আর পড়তে দিতে চায়নি, কিন্তু চৈতি বেগমের অনুরোধ এবং তৎপরতার জন্য বাধ্য হয়ে তারা সায় দিয়েছিলেন। চেয়ারম্যানের একমাত্র কন্যাকে রুষ্ট করার সাহস ছিল না কারও। নিতু মেহবুবের সমস্ত খরচ বহন করতেন চৈতি বেগম। এটা নিয়ে কখনো বড়াই করেননি, উল্টো নিজের সবটুকু দিয়ে উনাকে ভালো রাখার চেষ্টা করতেন। চিত্রার মতো উদার স্বভাবের ছিলেন তিনি। তার এহেন মন মানসিকতা দেখে তৎকালীন মেয়রের ছেলে আফিফ মাহতাব তার প্রেমে পড়ে যান। মিছেমিছি প্রেম নয়, জটিল অঙ্কের কঠিন প্রেম। চৈতি বেগম পাত্তা দেননি। এসবকে ভুয়া বলে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। আফিফ সাহেব যেন বেলাগাম ঘোড়া। দিকবিদিকশূন্য হয়ে কেবলমাত্র চৈতি বেগমের পিছু ছুটতেন। নিতু মেহবুবের কাছে বড্ড রোমাঞ্চকর লাগত বিষয়টা। মায়াও হতো আফিফ সাহেবের জন্য। চৈতি বেগম ছিলেন অটল। তিনি কোনোমতেই গলতে চাননি। ভবিষ্যতে বিশাল কিছু হওয়ার স্বপ্ন ছিল তার। স্বপ্নটা স্বপ্নই রয়ে যায়। মনের অজান্তেই আফিফ সাহেবের প্রেমে পড়ে যান তিনি। প্রেয়সীর সাড়া পেয়ে মেয়র পুত্র আফিফ সাহেব তখন উন্মাদ পুরুষ। এখনকার মতো নোংরামি বলতে কিছু ছিল না তখন। হাত ধরা দূরের বিষয়, চোখাচোখি হলেই লজ্জায় নুয়ে পড়ত দুজন। পত্রের প্রেম ছিল তাদের। 1 বছরের সম্পর্কে 364খানা চিঠি আদান প্রদান হয়েছিল ডাকযোগে। 65তমটা লেখা হলেও কাঙ্ক্ষিত ঠিকানায় যায়নি। তার পূর্বেই ঘটে গেছিল অঘটন। চেয়ারম্যান সাহেবের কান অবধি পৌঁছে গেছিল মেয়ের প্রেমের খবর। সেটা আর কেউ নয় বরং নিতু মেহবুবই জানিয়েছিলেন। ঘৃণ্য কাজটা করার কারণ ছিল, তিনি ভীষণ রকমের ভালোবেসে ফেলেছিলেন আফিফ মাহতাব নামক মাথা পাগল মানুষটাকে। যে কোনো মূল্যে তাকে নিজের করে পেতে চাওয়ার দরুন বিশ্বাসঘাতকতা করেছিলেন প্রাণপ্রিয় বান্ধবীর সাথে। একটাবারও ভাবেননি পরিণতি সম্পর্কে। এরপরের ঘটনা ছিল হৃদয় বিদারক। চেয়ারম্যান সাহেব উনার একমাত্র মেয়েকে জোরজবরদস্তি করে তুলে দেন এক জালিম পুরুষের হাতে। চৈতি বেগমের চরম অন্তে সম্পন্ন হয় বিবাহের কার্যক্রম। প্রেমিকার বিয়ের খবর কানে পৌঁছাতেই ঢাকা ছেড়ে রংপুরে এসে হাজির হন আফিফ সাহেব। তার হৃদয় কাঁপানো কান্নার স্বর আর আহাজারি আজও কানে বাজে নিতু মেহবুবের। মাথা পাগল লোকটা যতক্ষণে উন্মাদের মতো দৌড়ে আসে, ততক্ষণে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। নিতু মেহবুব কবুল করে নিয়েছিলেন অন্য কাউকে। একমাত্র মেয়ের বিয়েতে ঝামেলা করার জন্য গ্রামের ছেলেপুলে দিয়ে আফিফ সাহেবকে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করেন চেয়ারম্যান সাহেব। সেই নির্মমতা থামানোর জন্য আকুতি পর্যন্ত করেছিলেন চৈতি বেগম, কিন্তু তিনি থামেননি। মেয়রের ছেলে বলে প্রাণে বাঁচিয়ে রেখেছিলেন কেবল। চৈতি বেগম সইতে পারেননি পিতার নিষ্ঠুরতা। এজন্যই বিদায়ের পর জীবিতকালে আর কোনোদিন চেয়ারম্যান বাড়িতে পা রাখেননি। না তো বলেছিলেন কোনো কথা, স্বামীর সংসারে খুব একটা সুখে ছিলেন না তিনি। প্রতিদিন কিছু না কিছু নিয়ে মারধর করা হতো তাকে। তার পিতার চোখে সুযোগ্য পাত্র আসলে একজন অযোগ্য স্বামী ছিলেন। নিতু মেহবুব শুনেছেন, মৃত চৈতি বেগমকে শেষ গোসল দেওয়াতে আসা মহিলারা তার গায়ের ক্ষত দেখে আঁতকে উঠেছিলেন। সারা বাড়ি জেনেছিল মৃত মানুষটাকে ঠিক কতটা নৃশংসভাবে একটু একটু করে মারা হয়েছে। প্রিয়তমার মৃত্যু আফিফকে ভেঙে চুরে গুড়িয়ে দেয়। সে ভেবেছিল কোনো একদিন কিংবা শেষ বয়সে মানুষটাকে নিজের করে পাবে। এই আশায় অপেক্ষা করছিল। তাকে আরও একবার ঠকিয়ে মানুষটা চিরকালের জন্য হারিয়ে যায়। আফিফ তাকে শেষবার দেখতে পায়নি, সে সুযোগ তার হয়নি, কিন্তু কবর পরিদর্শনে করেছে এবং এখনও তা বহাল আছে। আফিফ চিত্রলেখাকে একবার দেখতে চেয়েছিল, কিন্তু আশিকুর শিকদার তা মঞ্জুর করেননি। এতকিছুর ভিড়ে নিতু মেহবুবও সেই মানুষটাকে নিজের করে পাননি। বহু চেষ্টা করেছেন, পাগলামি করেছেন, কিন্তু আফিফ সাহেব বারংবার একটা কথা বলে তাকে ফিরে দিয়েছেন, আমার পাশে অন্য নারীর ছায়ামূর্তি তার পছন্দ নয়, সেখানে বেগানা নারীকে জীবনসঙ্গী কিভাবে বানাই? কিছু মানুষ অসম্ভব রকমের ভালোবাসার ক্ষমতা নিয়ে জন্মায়। আফিফ সাহেব তন্মধ্যে অন্যতম।
একজনকে ভালোবেসে নিজের সমস্তটাই উৎসর্গ করে দিয়েছেন তিনি। আজও বুক কেটে সেই চিঠিখানা থাকে উনার চৈতি বেগমের কবরে গিয়ে প্রত্যেকবার সেই চিঠি পড়ে শুনিয়ে জবাবের আশায় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেন। তার পাগলামির অন্ত নাই। এত কিছুর পরেও ওই মাথা পাগল মানুষটাকে নিজের করে পাওয়ার লোভ ছাড়তে পারেননি নিতু মেহবুব। তাই তো চিত্রলেখাকে নিজের সাথে করে এনেছেন। ওকে দত্তক নেওয়ার বাহানায় যদি মানুষটার জীবনের সাথে জড়িয়ে যাওয়া যায় তবে তো ক্ষতি নাই। মূলত এজন্যই চিত্রা নামক উটকো ঝামেলাকে স্বেচ্ছায় নিজ গৃহে ঠাঁই দিয়েছেন। অথচ তিনি ঘুণাক্ষরেও টের পাননি এই কুচিন্তা ঠিক কতবড় সর্বনাশ ঘটাতে চলছে। বাচ্চা দত্তক নিতে গেলে দম্পতি হওয়া লাগে। নিতু মেহবুব চিত্রাকে দত্তক নিতে চাওয়ার বাহানায় আফিফ মাহতাবের বউ হতে চান। এজন্যই চিত্রাকে ঠাঁই দিয়েছেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।